এসএসসি জিডিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এক ব্যক্তি 1 টাকায় 35টি পেন কেনে। 40% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলো পেন বেচতে হবে? এখানে বোঝার চেষ্টা করো কি বলেছে। 1 টাকায় 35টি পেন কেনে। আমি জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে নিলাম। 35টা পেন কেনে 1 টাকায়, তাহলে একটা পেন কিনবে কত টাকায়? 1/35 টাকায় কিনবে। বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে একটা পেনের দাম, ঠিক আছে। সে সেটাকে যদি 40% লাভে বিক্রি করতে চায় তাহলে কী করতে হবে তাকে? 140/100 এটা দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে 35 দিয়ে কাটছে, এখানে দেখো 4 দিয়ে কেটে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার কত হয়ে যাচ্ছে? 4/100। মানে এখানে যদি কাটো 4 দিয়ে কাটলে 4×5 মানে 1/25। একটা পেনের দাম কত হচ্ছে? 1/25। মানে এখানে তাকে 25টা করে পেন বেচতে হবে। 1 টাকায় 25টা পেন বেচতে হবে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো মূলধনের উপর নির্দিষ্ট হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হয় যথাক্রমে 12,000 টাকা এবং 14,440 টাকা। মূলধনের পরিমাণ কত? এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি 1 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি, দুটো কিন্তু সমান হয়। যদি আমি 1 বছরের ক্ষেত্রে বার করি সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? 12,000 টাকা। মানে এখানে প্রথম বছর 6,000 টাকা এসছে সরল সুদ, তার পরের বছরে কিন্তু 6,000 টাকা সরল সুদ এসছে। মানে তবেই তো তোমার 12,000 টাকা হবে। দুটোর যোগফল কত হচ্ছে? 12,000। বুঝতে পারছো? মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছর যা, পরের বছর তা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়? বেসিক্যালি সুদের ওপরে সুদ আসে। মানে প্রথম বছর সুদ এসছে কত? এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সেম, সেক্ষেত্রে প্রথম বছর সুদ হচ্ছে কত? 6,000 টাকা। আর দ্বিতীয় বছর কত এসছে? এখানে বেসিক্যালি যদি বাদ দিই, এই 14,400 থেকে যদি 6,000 টাকা বাদ দিই, কত পড়ে থাকবে? 8,400, তাই তো? 8,400 টাকা হয়ে যাচ্ছে তোমার দ্বিতীয় বছরের সুদ। এই দ্বিতীয় বছরে 8,400 টাকাটা কেন এসছে? বেসিক্যালি সুদের ওপর সুদ আসার কারণে। মানে 6,000 টাকার উপরে বেসিক্যালি এই 2,400 টাকাটা এসছে। মানে যদি ডিফারেন্সটা করি সেক্ষেত্রে ডিফারেন্সটা কত হচ্ছে? 2,400 টাকার। এই 6,000 টাকার ওপরে 2,400 টাকা এসছে। তাহলে এখানে 2,400 টাকাটা কেন এসছে? এই 6,000 টাকার উপরে এসছে। বুঝতে পারছো? 6,000 টাকার উপর ইন্টারেস্ট হয়েছে এই 2,400 টাকা। তাহলে 100তে কত হবে? সেটাই তোমার পার্সেন্টেজ। দুটো শূন্য কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে 4×6 = 24। মানে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত? 40%। 40% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আমি প্রিন্সিপালটা ধরে নিচ্ছি পি। আচ্ছা, টিটা এখানে কত বলেছে? 2 বছরের ক্ষেত্রে। আরটা কত বলেছে? 40% /100। এখানে সুদটা কত এসছে? বলে দিয়েছে 12,000 টাকা। ইজিক্যাল টু হচ্ছে কত? 12,000। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। যদি তুমি 4 দিয়ে কাটো, 4×3 = 12, তাই তো? আর এখানে 3খানা শূন্য চলে আসছে। আচ্ছা, এখানে যদি তুমি 2 দিয়ে কাটো সেক্ষেত্রে 15×2 = 30, তাই তো? দুটো শূন্য চলে আসছে। আর তাহলে এখানে এই শূন্যটা ওই পারে উঠে যাবে, মানে 15,000 টাকা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রিন্সিপালটা কত? 15,000 টাকা। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। অরবিন্দ একটা কাজ 20 দিনে করতে পারে এবং বক্সি এটি করতে পারে 22 দিনে। যদি তারা একত্রে 5 দিন কাজ করে তবে কত ভগ্নাংশ কাজ অবশিষ্ট থাকবে? এখানে অরবিন্দ কাজটা করতে পারে তোমার 20 দিনে বলে দিয়েছে। যদি বক্সি কাজটা করে তাহলে কাজটা 22 দিনে কমপ্লিট করতে পারে। বেসিক্যালি প্রথম কাজ কী হবে? এদের দুজনের লসাগু নেওয়া, অর্থাৎ এলসিএম। সেক্ষেত্রে লসাগু কত হয়ে যাচ্ছে? 220। টোটাল 220খানা গাছ লাগানোর কথা। 20 দিনে 220খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 220 / 20, মানে এখানে 11খানা গাছ লাগাবে। এইরকম বি 22 দিনে 220খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? এরা একদিনে 10টা গাছ লাগাবে। বির কথা বলছি। এরা দুজনে মিলে একদিনে যদি কাজ করে, দুজনে মিলে কাজ করলে কটা গাছ লাগাবে? 21খানা গাছ লাগাবে। এরা বেসিক্যালি একত্রে 5 দিন কাজ করেছে, তাহলে ইন্টু 5, একদিনে যদি 21টা গাছ লাগায় তাহলে 5 দিনে ইন্টু 5 এতগুলো গাছ লাগিয়েছে। তার মানে কতগুলো গাছ লাগানো হয়ে গেছে? গাছ লাগানো হয়ে গেছে তোমার 5 × 5, আর এখানে 5×2 = 10। এতগুলো গাছ লাগানো হয়ে গেছে। টোটাল এতগুলো গাছ, তার মধ্যে থেকে এতগুলো গাছ লাগানো হয়ে গেছে। কতগুলো গাছ পড়ে আছে? বিয়োগ করে দাও। 115খানা গাছ লাগানো এখনও বাকি আছে। কতর মধ্যে? 220-র মধ্যে। তাহলে এইটাকে ভগ্নাংশ বার করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে।
যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 দুগুণে 10, 5 তিনে 15। এখানে 5 দিয়ে কাটলে 5 চারে 20, 5 চারে 20। এখানে তোমার কত চলে আসছে? 23/44। 23/44 কোথাও আছে? হ্যাঁ, এখানে অপশান এতে আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা সমাধান করতে দিয়েছে। বেসিক্যালি এটা যদি আমি সলভ করি, ব্র্যাকেটের কাজটা আগে হবে, মানে এখানে 5 পড়ে থাকছে। আচ্ছা, 6 প্লাস 2 গুণিত 5, আর এই ভাগের চিহ্ন মানে এখানে 2 তলায় চলে আসছে। এই 2 কেটে যাচ্ছে, মানে এখানে কত হয়ে যাচ্ছে? 6 আর 5 11। এটা কোথায় আছে দেখো? অপশান সিতে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। যদি রমেশ এত টাকা সঞ্চয় করে যা তার বেতনের 75%, তবে রমেনের বেতন কত? এখানে দুজন ব্যক্তি আছে, একজন আছে রমেশ আর একজন আছে রমেন। এখানে বলেছে রমেশের বেতন রমেনের বেতন থেকে 20% বেশি। রমেনের বেতন যদি আমি 100 ধরে নিই, তাহলে রমেশের বেতন কী হবে? 120 টাকা। যদি রমেশ এত টাকা সঞ্চয় করে যা তার বেতনের 75%, মানে এখানে 120-র 75%, এর ভ্যালু কত বলে দিয়েছে? এর ভ্যালু বলে দিয়েছে কত? 33,750। আর তাহলে জিজ্ঞাসা করেছে আমাকে কি? রমেনের বেতন কত, অর্থাৎ 100-র ভ্যালু কত জিজ্ঞাসা করেছে। 100-র ভ্যালু বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এইটার ভ্যালু যদি এটা হয় সেক্ষেত্রে জাস্ট ঐকিক নিয়মে ফেলে দেবে। নিচে এইটা চলে আসছে, মানে 120 গুণিত 75, আর ওপরে উঠে যাচ্ছে কত? 100। আর এখানে 100%-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। 75কে কাটো, 3 25 75, 4 25 100। আচ্ছা, এখানে যদি 4 দিয়ে কাটো সেক্ষেত্রে 4 3 12, আর একটা শূন্য চলে আসছে। ওপরে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, 3 দিয়ে কাটলে সেক্ষেত্রে কী হচ্ছে? 3 1 3, 3 1 3, 3 2 6, আর 3 5 15, একটা শূন্য চলে আসছে। আবার 3 দিয়ে কাটো, সেক্ষেত্রে 3 3 9, আর এখানে তোমার 2, আর এখানে 2 পড়ে আছে। 3 7 21, 3 5 15, একটা শূন্য চলে আসছে। মানে এটার পরে আর একটা শূন্য থাকবে, সেটা তোমার কারেক্ট অ্যান্সার। মানে 37500। 37500, এটা তোমার অপশান ডিতে আছে। পরবর্তী প্রশ্ন, একটা মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এটাকে আমি সলভ করলে কত পাচ্ছি? 27 গুণিত 50, ঠিক আছে, ডিভাইড বাই 25 ভাজিত 25 গুণিত 5 দিয়েছে। তারপর এইটাকে সলভ করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি, গুণিত 1 প্লাস এখানে 800-কে যদি 25 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে কত হচ্ছে? 3 25 75, আর এখানে 25 দুগুণে 50। সেক্ষেত্রে যদি কাটাকাটি করো, 25 দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কত হচ্ছে? 25 দুগুণে 50, 5 দুগুণে কত? 10। সেক্ষেত্রে 270 হয়ে যাচ্ছে। 270, আর এই পারে 32, দুটোকে যোগ করলে কত হচ্ছে? লাস্টে 2 0 3, 302। এটা দেখো অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 35 জন কর্মচারীর গড় বেতন হলো কে টাকা। যদি ম্যানেজারের আয়কে যুক্ত করা হয় তবে গড় আয় হয় এত টাকা। যদি ম্যানেজারের আয় হয় এত টাকা, তবে কে এর মান কত? এখানে 35 জন কর্মচারী আছে, ঠিক আছে, তাদের গড় বেতন কত বলেছে? কে টাকা। তাহলে বেতনের সমষ্টি কত? 35 কে টাকা। আচ্ছা, এখানে যখন ম্যানেজারের আয় যোগ করা হয়, মানে 54,000 টাকা যখন এর মধ্যে যোগ করা হয়, তখন বেসিক্যালি তাদের গড় হয় কত? 19,000 টাকা করে। আর তখন এমপ্লয়ি হয় কতজন? এখন 35 আছে, তখন হয়ে যায় 36 জন। 36 জন এমপ্লয়ি, তাদের বেতনের গড় হয়ে যাচ্ছে কত? 19,000 টাকা। তাহলে বেতনের সমষ্টি কত হবে? দুটোকে গুণ করে দেবো। সেক্ষেত্রে কের মানটা তোমরা বার করে নেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে যদি গুণ করি সেক্ষেত্রে কত হচ্ছে? 6 19 114, 4 হাতে থাকলে তোমার কত? 11, 3 19 57, আর এখানে 10-এ কত হয়ে যাচ্ছে? 57, আর 11-এ কত হয়ে যাচ্ছে তোমার? 67, 68, আর এখানে 3খানা শূন্য চলে আসছে, ঠিক আছে। এখান থেকে যদি 54,000 বাদ দিই, 54,000 যদি এখান থেকে বিয়োগ করি, সেক্ষেত্রে কত হচ্ছে? লাস্টে 3টে শূন্য যেমন আছে তেমন পড়ে গেল, তারপর এখানে 0, তারপর এখানে 3, এখানে 6। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? 35 দিয়ে ভাগ করে দিতে হবে। এইটাকে তাহলে 35 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, ওপরে 5 দিয়ে কাটলে সেক্ষেত্রে 5 1 5, 5 দুগুণে 10, এখানে 5 6 30, আর 3টে শূন্য চলে আসছে। 7 দিয়ে কাটলে সেক্ষেত্রে 7 1 7,
27টে 56 আর 3টে শূন্য চলে আসছে, মানে 18,000 টাকা। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ধার্য মূল্যের এত গুণে একটা বই বিক্রি করা হলে তাতে ক্ষতি হয়, বইটির ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত? এখানে বুঝতে পারছো মার্ক প্রাইস কত যাচ্ছে 25 টাকা, আর এখানে সেলিং প্রাইস কত যাচ্ছে 16 টাকা। সেক্ষেত্রে মার্ক প্রাইস কত বলেছে 25 টাকা, আর সেলিং প্রাইস বলে দিয়েছে কত 16 টাকা। এখানে ওটাই জিজ্ঞাসা করেছে ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত, সেটা কত হবে 25:16। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো যার ভূমি এটির উচ্চতার 5/7 গুণ এবং যার ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। এখানে আমি ভূমিটাকে ধরে নিচ্ছি কত 5x, আর উচ্চতাটাকে ধরে নিচ্ছি কত 7x। এখানে বেসিক্যালি ক্ষেত্রফলটা যদি আমি বার করি সেক্ষেত্রে কী হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ 5x গুণিত 7x ইজিক্যাল টু কত 18.207। যদি আমি পয়েন্টটাকে তুলি নিচে কত আসছে 1000 চলে আসছে, তাই তো। এবার যদি 2 দিয়ে কাটো সেক্ষেত্রে 500 হয়ে যাচ্ছে, তাই তো। এবার যদি 7 দিয়ে কাটো সেক্ষেত্রে 7 দুগুণে 14, 6 7 42, 0 7 1 7। আচ্ছা এবার দেখো এই 5টা তলায় গুণ হচ্ছে, মানে কত হচ্ছে 2500, আর ওপরে কত হচ্ছে 2601। এটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, কারণ কি এখানে এক্স আছে এখানেও এক্স আছে, মানে এক্স স্কোয়ারের ভ্যালু এটা। তাহলে এখানে বেসিক্যালি 51 স্কোয়ার ওপরেরটা, আর নিচেরটা কত 50 স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালু এটা বেরিয়ে যাচ্ছে। আমাকে কি জিজ্ঞাসা করেছে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। উচ্চতা এখানে আমি কত ধরেছিলাম, উচ্চতা ধরেছিলাম কত 7x, তাই তো। তাহলে এখানে 7 গুণিত এক্স, এক্স মানে কত 51/50, সেক্ষেত্রে পুট করে দিলাম। এবার যদি আমি এটাকে গুণ করি 7 থেকে 7, এখানে 5 7 35, তাহলে এটাকে আমি 50 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে কী হচ্ছে 5 7 35, তাই তো। 5 7 কত হচ্ছে 35, 35 0, 7 চলে আসছে। আচ্ছা যাই হোক, এখানে দেখো 7 দিয়ে শুরু হচ্ছে কোনো সংখ্যা আছে, এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে 512 এর মানে গুণিত 64/100 প্লাস 215 এর 46%। সেক্ষেত্রে এটাকে সলভ করতে হবে, গুণ করতে হবে, বুঝতেই পারছো। এই অঙ্কটা সলভ করে তোমরা কমেন্টে জানাও কোনটা অ্যান্সার হবে।